ওয়ান তারা ডিল করতে যায় বাংলাদেশের সাথে। বাংলাদেশ, ভারত, নেপাল, বাংলাদেশ, ভারত, ভুটান এই ধরনের যখন আমরা দ্বিপক্ষীয় বৈঠক করতে যাই তখন তারা রাজি হয় না। এখন এখন তারা মনে করেছে যে না, এটা প্রয়োজন আছে, সেই জন্য চীনের সাথে বোঝাপড়া করার জন্য বাংলাদেশের বন্ধুত্ব তারা কামনা করে। এই ক্ষেত্রে এগুলো হলো এই যে সাউথ এশিয়ান সিনারিও, যেটা আমি বলার চেষ্টা করছি আপনাদের। আমরা নিজেদেরই ব্যবস্থাপনায় অনেক দুর্বলতা রয়েছে। আমরা এর আগে যে সরকারগুলো দেখছেন তারা বলেছে আমাদের সাথে নাকি স্বামী স্ত্রীর সম্পর্ক, প্রকৃতপক্ষে এটি ছিল প্রভুত্বের সম্পর্ক, এটা আমরা সবাই জানি। তিস্তা প্রজেক্ট, আমরা ফারাক্কা চুক্তির পরে 7টা নদীর অভিন্ন নদীর পানি বর্তনের জন্য একত্রে যৌথ নদী কমিশনের মিটিং এ সিদ্ধান্ত হয়েছিল এই 7টা নদী নিয়ে ইমিডিয়েটলি আমরা বৈঠকে বসব। নদীগুলো হলো তিস্তা ছাড়া হলো ধরলা, দুধকুমার, মহুরী, পয়। কিন্তু যে কোনো কারণেই ভারতের নিরুৎসাহতার কারণে এগুলো নিয়ে আলোচনাও শুরু করা যায় না। যখনই আমরা আলোচনার কথা বলি তারা বলে এগুলো টেকনিক্যাল স্টাডি করতে হবে, অর্থাৎ খালি সময় সময়। ভারতের একসময় পানি সম্পদ মন্ত্রী ছিল বাঙালি নিরঞ্জন দাসবংশী, তিনি আমার বন্ধু ছিলেন। তার সাথে দীর্ঘ 22-23 বছরের বন্ধুত্ব। তিনি ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি, আমি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি ছিলাম। আন্তর্জাতিক সভায় বিএনএফি বা অন্যান্য জায়গায় মিটিং এ বিদেশে অনেক গল্প সল্প ঘোরাঘুরি করেছি। তার সাথে তার জন্ম বাংলাদেশে, তার বাংলাদেশের জন্য একটা সফট কর্নার ছিল। তার সাথে বসে বসে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম 2005 সালে মিটিং হয়েছিল ঢাকাতে যৌথ নদী কমিশনে। সেখানে আমরা আনঅফিসিয়ালি আন্ডারস্ট্যান্ডিং করেছিলাম যে তিস্তা নদীর পানি 40 ভাগ পাবে, গজলডোবাতে যে পানি আসবে 40 ভাগ পাবে ভারত, 40 ভাগ পাবে বাংলাদেশ, আর 20 ভাগ বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হবে। একজন বক্তা বলেছেন নদীর একটা শেয়ার দরকার, নদীকে বাঁচিয়ে রাখার জন্য 20 ভাগ পানি ছেড়ে দিতে হবে। এভাবে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছিলাম। আন্ডারস্ট্যান্ডিং এর পরে বাংলাদেশ থেকে যাওয়ার পরেই তারপরেই তার মন্ত্রণালয় চেঞ্জ হয়ে গেল, তাকে আরো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দেওয়া হলো, ইনফরমেশন ইনস্টিটিউটে দেওয়া হলো, যার ফলে আমাদের যে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল সেটাকে আর বাস্তবে রূপদান করা গেল না। এই তিস্তা প্রজেক্টের সর্বশেষ যেটি নিয়ে আলোচনা এসেছে যে চীন এখানে অর্থ লগ্নি করতে চায়। এটার মধ্যে যে বিভিন্ন উপাদান রয়েছে প্রকল্পের, সেটি সম্পর্কেও আমরা যতটুকু ধারণা পেয়েছি, নদীকে আরো গভীর করা হবে, নাব্যতা বাড়ানো হবে, 2 পাড় বাঁধানো হবে, তারপরে সেখানে উচ্চ শহরের মতো ব্যবস্থা হবে, ইরিগেশনকে আরো মডার্নাইজ করে ব্যাপক অঞ্চলে ইরিগেশনে আওতায় আনা হবে। এভাবে চমৎকার একটি প্রকল্প বাংলাদেশের জন্য তারা সাজেস্ট করেছে। আমি মনে করি এটি বর্তমান সরকার বা আগামীতে যে সরকার আসে তাদের গ্রহণ করা উচিত। চায়না এই প্রপোজাল দেওয়ার পরেই ভারতের কটক করলো, তারা এখন যেই তিস্তা প্রকল্প নিয়ে কথাবার্তা বলতো না, চুক্তি সম্পাদনে দ্বার প্রান্তে উপস্থিত হয়েও তারা চুপচাপ হয়ে গিয়েছে, এখন তারাও এটা নিয়ে আগ্রহ দেখাচ্ছে। আমার কথা হলো যে ভারতের সাথে এতদিনের আমাদের যে অভিজ্ঞতা, এরা ভাই বাংলাদেশে ভালো চায় না। এদের মাধ্যমে বাংলাদেশের কোনো উপকার হবে এটা বিশ্বাস করা অনেক কঠিন। চীনের যে সাজেস্টেড প্রকল্পটি আছে এটি যদি আমরা গ্রহণ করি এতে বাংলাদেশ উপকৃত হবে। দ্বিতীয়ত, এতদিন আন্তর্জাতিক আইনও অনেকটা দুর্বল এই ক্ষেত্রে। এই যে একতরফাভাবে পানি প্রত্যাহার করে ভারত, এটির বিরুদ্ধে যে ভালোভাবে যে একটা ব্যবস্থা নেওয়া যাবে জাতিসংঘে বা আন্তর্জাতিক আদালতে গিয়ে, সেটির সম্ভাবনা ক্ষীণ। তার কারণ পৃথিবীর সব পাওয়ারফুল রাষ্ট্রগুলো সবগুলোই হলো আপার রাইটালিয়ান, আর দরিদ্র গরিব বা দুর্বল রাষ্ট্রগুলা বাটির দেশ। এর আগে এই আন্তর্জাতিক পানি ব্যবস্থাপনা এবং এর সিদ্ধান্ত আসতো হেলসিঙ্কি চুক্তি থেকে। তারপরে একটি ভালো চুক্তি জাতিসংঘে উপস্থাপন করেছিল 1997 কনভেনশন অন নন নেভিগেশনাল ওয়াটারওয়েজ।
ম্যানেজমেন্ট অফ নন নেভিগেশনাল ওয়াটারওয়ে 1997 কনভেনশন যেটিকে বলে 35টি দেশ সাইন করলে এটি আইনে পরিণত হতো। বিএনপি সরকার শেষ পর্যন্ত থাকা পর্যন্ত তখন পর্যন্ত এটা আইনে পরিণত হয়নি, 35টি দেশ স্বাক্ষর করে নেই। আমি তখনই পানি সম্পদ মন্ত্রী হিসেবে বিষয়টি মন্ত্রিসভার বৈঠকে নিয়ে এসেছিলাম যে আমাদের এটি সাইন করা প্রয়োজন। সবাই একমত হয়েছিল, কিন্তু তার কিছুদিন পরেই সরকার পরিবর্তন হয়ে যায়। তখনও এটি আইন হয়নি, মাত্র 2-3 বছর আগে এটি আইনে পরিণত হয়েছে। এটি আইনে তো পরিণত হওয়ার প্রধান কারণ হলো এটার উদ্যোক্তা ছিল আমেরিকা যুক্তরাষ্ট্র, মহাশক্তিধর দেশ। তারা ইনফ্লুয়েন্স করে অন্যান্য দেশকে এর মধ্যে যুক্ত করেছে, যার ফলে এটি এখন আন্তর্জাতিক আইনে পরিণত হয়েছে। এবং আমি মনে করি অবিলম্বে বাংলাদেশে এই 1997 কনভেনশনে সই করা উচিত। আগামীতে এই নদী, খাল, বিল, এই বাংলাদেশ আমাদেরকে পানির সমস্যা নিয়ে বাঁচতে হবে। পানি হলো আমাদের জীবন মরণ সমস্যা, এবং এই সমস্যার সমাধানের জন্য ভারতের সাথেও আমাদের একটা কার্যকর সম্পর্ক গড়ে তুলতে হবে। আমরা কেউ কেউ হয়তো মনে করতে পারে যে ভারত এত বিশাল দেশ, আমরা ছোট একটা দেশ, আমরা কিভাবে তাদের সাথে পারবো। বাংলাদেশ কিন্তু দুর্বল দেশ নয়, বাংলাদেশ যে কত সবল দেশ এই তো 1 বছর আগেই তো তার প্রমাণ হয়েছে। যে দেশে আবু সাইদের মতো তরুণরা আছে, যে দেশে হাজার হাজার নিরস্ত্র মানুষ মেশিন গানের সামনে বুক পেতে দেয় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য। সুতরাং বাংলাদেশ এই দরিদ্র দেশ নয়, বাংলাদেশ পৃথিবীর অত্যন্ত শক্তিশালী একটি জাতি এই বাংলাদেশ। আমরা আগামী দিনে আশা করবো যে সরকার ক্ষমতায় আসে, আমরা পুরো জাতিকে একটা যোদ্ধার জাতিতে পরিণত করব, যাতে করে যে কোনো আগ্রাসনের মোকাবেলা পুরো জাতি করতে পারে। অন্যান্য দেশে যেভাবে ন্যাশনাল সার্ভিস বা কম্পালসারি মিলিটারি দেওয়া হয়, আমরা আমাদের ছাত্র তরুণদেরকে সামরিক ট্রেনিং দিয়ে তাদেরকে দেশ রক্ষার জন্য উপযুক্ত একটা শক্তিতে পরিণত করতে চাই। এই ধরনের শক্তি যখন আমাদের থাকবে, আর আমাদের কাছে আরো যেসব ওয়েপন আছে, আমাদের সাথে এই বৃহৎ প্রতিবেশীর সাথে যোগাযোগ করার জন্য, বৃহৎ প্রতিবেশীর সাথে বার্গেন করার জন্য আমাদের কাছে অনেক চিন্তা আছে। শুধু দরকার একটা সাহসী নেতৃত্ব, যারা বুক চিতিয়ে চোখে চোখ রেখে তাদের সাথে কথা বলতে পারবে। সুতরাং আগামী দিনগুলোতে আমরা আশা করব, বাংলাদেশে আমরা দালাল দেখতে চাই না। এই ভারতীয় দালালদের চিরকালের জন্য কথা এই দেশে জাতীয় শক্তি থাকবে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে, যারা কেবলমাত্র যাদের কাছে বাংলাদেশি হলো প্রথম, বাংলাদেশি শেষ। এই ধরনের একটি রাষ্ট্র ব্যবস্থা যদি আমরা গড়ে তুলতে পারি, এই ধরনের সরকার ব্যবস্থা যদি আমরা গড়ে তুলতে পারি, পানি সমস্যাগুলো ইনশাআল্লাহ আমরা সমাধান করতে পারবো। প্রয়োজন হলে আমরা আন্তর্জাতিক ফোরামে যাব। 1977 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফারাক্কা চুক্তিকে জাতিসংঘে, যার ফলে ভারত বাধ্য হয়েছিল আমাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে চুক্তিতে উপনীত হওয়ার জন্য। এবং 1977 সালের গ্যাঞ্জেস ওয়াটার ট্রিটি একমাত্র ট্রিটি যেটাতে গ্যারান্টি ক্লজ ছিল, বাংলাদেশ কতটুকু পানি পাবে তার নিশ্চয়তা ছিল। আগামী দিনে আগামী বছরের এই চুক্তি 30 বছর মেয়াদী চুক্তি শেষ হয়ে গেলে নতুন একটি চুক্তি করার প্রয়োজনীয়তা অনুভূত হবে। সেখানে ইনশাআল্লাহ যে দলই ক্ষমতায় থাকুক, তারা নিশ্চয়ই চেষ্টা করবে সেই চুক্তিতে যেন একটি গ্যারান্টি ক্লজ থাকে। বাংলাদেশের পানির প্রাপ্যতা যেখানে নিশ্চিত হবে, গজলডোবা পয়েন্টে এখন যে চুক্তি আছে, গজলডোবা পয়েন্টে যেটুকু পানি আছে সেটার ভাগাভাগি হয়, সেখানে অনেক কম পানি পাই আমরা। এবং সময় গেছে, প্রেসিডেন্টের সাথে সময় 7 বছর কোনো চুক্তি ছিল না। চুক্তি না থাকলে তো আর পানি পাওয়া যায় না। তারা ইচ্ছা মতো ইউনিল্যাটারালি পানি উইথড্র করে নিয়ে যায়, বাংলাদেশে পানি আসে না। সুতরাং আমাদেরও এই পানির ক্ষেত্রে উপযুক্ত নজর দিতে হবে। সরকারের ভবিষ্যতের সরকারগুলো এখানে তাদের একাগ্রতা, নিষ্ঠা, যোগ্যতা, দক্ষতা দিয়ে আমাদের এই যে পানি সম্পদকে সংরক্ষণ করতে হবে এবং পানির প্রাপ্যতা নিশ্চিত করতে হবে। সবশেষে
আমাদের দু একজন বক্তা সাইফুল হক সাহেব এবং অন্যরাও বলছেন সবকিছু তো নিয়ামক শক্তি হলো রাজনীতি বর্তমান বিশ্বে। বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার 1 বছর পার করেছে, আমি তো একটা সংস্কারও দেখিনি। এখন রোজ সংস্কার সংস্কার সংস্কার, টেলিভিশন খুললেই সংস্কার। এই 1 বছরে তো কোনো সংস্কার হলো না। সংস্কারের উদ্যোক্তারা কি সংস্কার করেছেন? তারা বলেছেন 53 বছর তো রাজনৈতিক দল ক্ষমতায় ছিল, তারা কিছুই করতে পারে নাই। ভুল, কিছুই করতে পারে নাই। আপনারা তো 1 বছর ছিলেন, কোনো একটা সংস্কার তো শুরুই করতে পারেন নাই, কেবল আলাপ আলোচনা আলাপ আলোচনা। এতে প্রমাণিত হয় ভালো হোক মন্দ হোক, জনগণের নির্বাচিত সরকারই পারে একমাত্র জনগণের সমস্যার সমাধান করতে। যে কোনো সমস্যা নয়, এটা বোঝার মতো সময় আপনাদের থাকতে হবে। রাজনৈতিক দলে ভুলভ্রান্তি থাকতে পারে, বাট 1971 মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। সেই গণতন্ত্রকে তারা হত্যা করেছে 75 সালে একদলীয় শাসন ব্যবস্থার মাধ্যমে। তারপরেও সেই গণতন্ত্র, যে গণতন্ত্রের জন্য এত মানুষ আমরা জীবন দিয়েছি, আমি নিজেও যুদ্ধে আহত হয়েছিলাম, 71 সেই গৌরবময় সংগ্রাম যুগ যুগ ধরে আমাদেরকে অনুপ্রাণিত করবে। কিন্তু রাজনৈতিক দলগুলো ক্ষমতায় এসে বিট্রে করে জনগণের সাথে। আমরা এই অবস্থার অবসান চাই। আগামী দিনগুলোতে যাতে গণতন্ত্র আরো দৃঢ়ভাবে পতিত হয় বাংলাদেশের মাটিতে, সেটাই আমরা দেখতে চাই। তাহলে পানি সম্পদ সহ সকল সমস্যার সমাধান আমরা ইনশাআল্লাহ করতে পারবো। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই মত বিনিময়ের সময় এখন বক্তব্য রাখবেন সংগঠনের সভাপতি এবং অস্ত্র মত বিনিময় সভাপতি, 90 গণ অভ্যুত্থানের নেতা, সংগঠিত ছাত্র ঐক্যের নেতা, গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের নেতা এবং সমাজ চিন্তা